ওকে, মেকানিজম গুলো স্টাডি করি নাই, তাই তো? আচ্ছা, তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ডের জন্য লাস্ট লেকচারে যেটা বলা হয়েছিল যে দেয়ার ক্যারেক্টারিস্টিক্স রিঅ্যাকশন ইজ electrophilic substitution reaction, and the best example of electrophilic substitution reaction is nitration of benzene. তাহলে মেকানিজমটা যদি আমরা খেয়াল করি যে aromatic compound always undergoes electrophilic substitution reaction with chlorine, sulfonic acid, nitric acid, or Friedel-Crafts catalyst. But the mechanism for all those processes are same because all are following electrophilic substitution. We are going to explain electrophilic substitution considering nitration of benzene. এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছরই অনেকগুলো বোর্ডে এই প্রশ্নটা আসে এবং অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন। অতএব মেইনলি আমরা বলতে পারি যে বইয়ে যা আছে 3 লাইনে মেকানিজমটা লিখে দিলেই চলবে। তাহলে আমরা দেখেছি যে মেকানিজমটা 3টা স্টেপে হয়েছে। স্টেপ 1 এ বলছে যে সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট উইথ নাইট্রিক অ্যাসিড টু ফর্ম নাইট্রোনিয়াম আয়ন NO2+, and step 2 nitronium ion attack benzene ring to form intermediate complex known as sigma complex, and third step এ গিয়ে দেখা যাচ্ছে যে the sigma complex loses H+ and we are getting our desired product. তাহলে সব অ্যারোমেটিকের ক্ষেত্রেই কিন্তু আমরা জানি যে 3টা স্টেপে রিঅ্যাকশন হবে। সবগুলোরই প্রথম স্টেপ সেম, দ্যাট ইজ জেনারেশন অফ ইলেকট্রোফাইল। সেকেন্ড স্টেপটা হচ্ছে অ্যাটাক বাই ইলেকট্রোফাইল টু ফর্ম ইন্টারমিডিয়েট কমপ্লেক্স, এন্ড থার্ড স্টেপ দ্য টার্গেট কম্পাউন্ড। তাহলে দেখো তো কোনো কোয়েশ্চেন আছে কি? নাইট্রেশন রিঅ্যাকশন মানে এই 3টা স্টেপে হবে। স্টেপ 1 রিঅ্যাকশন করে এখান থেকে ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন তৈরি করবে, দেন সেকেন্ড স্টেপ নাইট্রোনিয়াম অ্যাটাক করবে রিং সিস্টেমে, অ্যাটাক করে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, এন্ড দেন ফাইনালি এখান থেকে আমরা পাচ্ছি নাইট্রেশনের কি একটাই রিঅ্যাকশন নাকি পার্টিকুলারলি? একটাই রিঅ্যাকশন, যে নাইট্রেশন অফ বেনজিন, বেনজিনের নাইট্রেশন বলে একটাই রিঅ্যাকশন। ওকে, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা তো নাইট্রেশন করছি, তাহলে তো শুধু নাইট্রিক অ্যাসিড, হোয়াট ইজ দ্য রোল অফ সালফিউরিক অ্যাসিড ইন নাইট্রেশন অফ বেনজিন, অর হোয়াই সালফিউরিক অ্যাসিড ইজ ইউজড? তাহলে এটার উত্তরটা হচ্ছে যে যদি আমি শুধু নাইট্রিক অ্যাসিড নিতাম তাহলে কি হতো যে নাইট্রিক অ্যাসিড ডিসোসিয়েট করলে H+ আর NO3- জেনারেট করতো। তাহলে H+ আর NO3- এখানে ইলেকট্রোফাইলটা কে? নাইট্রিক অ্যাসিডকে ওয়াটারে দিলে ডিসোসিয়েট করলে H+ আর NO3- তৈরি করতো। তাহলে এখানে ইলেকট্রোফাইলটা কে হবে? H+। তাহলে H+ যদি ইলেকট্রোফাইল হয়, সেই যদি বেনজিন রিং এ অ্যাটাক করে বেনজিনের হাইড্রোজেনকে সাবস্টিটিউট করতে চায়, তাহলে কি আমরা নাইট্রোবেনজিন পাবো? নাইট্রোবেনজিন কিন্তু আমরা পাচ্ছি না। নাইট্রোবেনজিন পাওয়ার জন্য আমাদের ইলেকট্রোফাইল লাগবে নাইট্রো, আর এই নাইট্রো ইলেকট্রোফাইলটা কিন্তু সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সেই জেনারেট করছে। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে in order to get the desired electrophile we are actually using sulfuric acid, because in absence of sulfuric acid nitric acid will dissociate to form H+, and that H+ will not cause displacement of hydrogen from benzene to give our desired product. But in presence of sulfuric acid nitric acid dissociate to form the target electrophile which will attack benzene ring and we will get our desired product. ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এটা আন্ডারস্ট্যান্ডিং হিসেবে অথবা অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন হিসেবে আমাদেরকে অনেক সময় পড়তে হবে, তখন
পরীক্ষায় আমাদের শুধুমাত্র এক কথাই লিখে দিলেই হবে যে ইন অর্ডার টু গেট দ্য ডিজায়ার্ড ইলেকট্রোফাইল, এবং ইন দ্যাট কেস জাস্ট হচ্ছে ইলেকট্রোফাইল জেনারেট করার প্রথম স্টেপের রিঅ্যাকশনটা লিখে দিলেই হবে। আর যদি অ্যাপ্লিকেশন বেসড হয় তাহলে আমাদেরকে তিনটা স্টেপেই দেখাতে হবে, যে প্রথম স্টেপে জেনারেট করলো, দ্বিতীয় স্টেপে অ্যাটাক করলো, তারপরে আমরা ডিজায়ার্ড প্রোডাক্টটা পেয়েছি। তো যাই হোক, একটু হোল্ড করো, তো আমি একটা মিনিট ওয়েট করবো। মেকানিজমটা যদি পড়ে থাকি তাহলে এক্স্যাক্টলি সেম ওয়েতে কিন্তু বেঞ্জিনের সালফোনেশন, ক্লোরিনেশন, ফ্রিডেল কাপ মেকানিজম গুলো এক্সপ্লেন করা সম্ভব। বইয়ে সবগুলো মেকানিজমই লেখা আছে, যদি তুমি চেক করো তাহলে দেখবে যে পাঁচটা মেকানিজমের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে জাস্ট প্রথম স্টেপটা, হাউ টু জেনারেট দ্য ইলেকট্রোফাইল। বাকি সবগুলোতে সেকেন্ড স্টেপটা সেম, দ্য ইলেকট্রোফিলিক অ্যাটাক টু ফর্ম দ্য ইন্টারমিডিয়েট কমপ্লেক্স, এন্ড দেন ফাইনাল স্টেপে আমরা ডিজায়ার্ড প্রোডাক্টটা পাবো। তাহলে এখন আমরা জানি যে ইন্টারমিডিয়েটের দুইটা মেকানিজম পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, একটা হচ্ছে নাইট্রেশন আর একটা ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন। তাহলে ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন রিঅ্যাকশন আমরা দেখেছি যে স্টেপ 1 অ্যালকাইল হ্যালাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে রিঅ্যাক্ট করে আমাদের ডিজায়ার্ড ইলেকট্রোফাইল মিথাইল প্লাস জেনারেট করবে। খেয়াল করে দেখো যে সেকেন্ড স্টেপ সেম, ইলেকট্রোফাইল উইল অ্যাটাক দ্য রিং সিস্টেম টু ফর্ম ইন্টারমিডিয়েট কমপ্লেক্স, আর থার্ড স্টেপে গিয়ে আমরা ফাইনাল প্রোডাক্টটা পাবো। তাহলে দেখো তো যে মেকানিজমটা বুঝছি কিনা। এবং স্যার এখানে যেমন বলা ছিল যে হোয়াট ইজ দ্য রোল অফ সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানেও পরীক্ষায় একই কোশ্চেন আসছে যে হোয়াট ইজ দ্য রোল অফ অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইন দ্য ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন মেকানিজম। তাহলে সেক্ষেত্রেও আমরা একই অ্যান্সার দিতে পারি যে ইন অর্ডার টু গেট দ্য ডিজায়ার্ড ইলেকট্রোফাইল we need anhydrous aluminum chloride in this process. হ্যাঁ বলো প্রশ্ন। স্যার এই মেকানিজমটা আরেকবার একটু বলা যাবে? হ্যালো স্যার হ্যাঁ বলতে। স্যার মেকানিজমটা আরেকবার একটু বোঝানো যাবে? হ্যাঁ, ক্লোরাইড এন্ড কম্পাউন্ড রিঅ্যাক্ট করে হচ্ছে ইলেকট্রোফাইল মিথাইল প্লাসটা জেনারেট করছে। সেকেন্ড স্টেপে মিথাইল প্লাসটা অ্যাটাক করে ইন্টারমিডিয়েট কমপ্লেক্স এটা জেনারেট করছে। থার্ড স্টেপ হচ্ছে এটা H প্লাস লুজ করবে, তাহলে আমরা টার্গেট কম্পাউন্ড পেয়েছি, এন্ড H প্লাস এটার সাথে রিঅ্যাকশন করে HCl আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড জেনারেট করছে। ওকে, তাহলে ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন রিঅ্যাকশন এবং এটাতে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের রোলটা আমরা খেয়াল করব। সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইজ লুইস অ্যাসিড, because aluminium is a metal, chlorine is non-metal. Theoretically the bond should be ionic, but practically it is covalent, and that's why aluminium fails to complete its octet. And thus whenever aluminium chloride comes in contact with methyl chloride, then the chlorine contains lone paired electron which will attract aluminium to complete its octet. As a result, the chlorine and carbon bond dissociates and chlorine forms coordinate bond with aluminium chloride, and then we are getting our desired electrophile. তাহলে দেখা গিয়েছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের লুইস অ্যাসিড নেচারটা বা লোন পেয়ার ইলেকট্রন অ্যাফিনিটিটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট ইস্যু, and that's why aluminium chloride is helping to generate the desired electrophile methyl plus for this reaction system. তাহলে একটা প্রশ্ন ছিল কেন আমরা অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করব, আরেকটা হচ্ছে যে কেন অ্যানহাইড্রাসই লাগবে, আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিব কিন্তু যদি হাইড্রেটেড হয় তাহলে কোনো প্রবলেম আছে কিনা।
তাহলে উত্তর হচ্ছে yes, because if we take hydrated aluminum chloride, then in presence of water, aluminum chloride hydrolyzed to give aluminum hydroxide. তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি হাইড্রোলাইজড হয়ে যায় তাহলে তো আমরা ডিজায়ার্ড ইলেকট্রোফাইলটা পাবো না, সেই জন্যই এটা অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতে হবে। তাহলে বলো এখন ওভারঅল আর কি প্রশ্ন আছে? মেকানিজম কিন্তু অ্যারোমেটিকের দুইটা ছিল, দুইটাই শেষ, আর দুইটা আমরা ছোট ছোট এক্সপ্লেনেশন শিখলাম এখান থেকে। স্যার এখানে কোয়েশ্চেনটা যে why anhydride aluminum chloride is used, কোয়েশ্চেনটা হ্যাঁ, why anhydrous aluminum chloride is used, তাহলে সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজের রিজন তো আমরা জানি যে বিকজ অফ ইটস deficiency of electron it is reacting with lone pair electron, বাট অ্যানহাইড্রাসি কেন লাগবে? যে আমরা তো বলতে পারতাম যে শুধুই যে you need to use aluminum chloride, that means you can use any form of aluminum chloride, কিন্তু এটা অ্যানহাইড্রাসি কেন হতে হচ্ছে? তাহলে তার কারণ হলো একটু আগে বলেছে যে অ্যানহাইড্রাস থাকলে হাইড্রোলাইসিসটা হবে না, তাহলে আমরা ডিসাইড করতে পারবো। স্যার উপরের রিঅ্যাকশনটা কি বোঝাচ্ছে? কোনটা? উপরেরটা। আচ্ছা, আমার এটার সাউন্ডটা কি হচ্ছে একটু দেখতে হবে, অনেক সাউন্ড শোনাচ্ছে। জি স্যার। আচ্ছা, মানে কি বোঝাচ্ছে? উপরেরটা বোঝাচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করার সিগনিফিকেন্সটা কি, যে ইফ উই ইউজ অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেন অ্যালুমিনিয়ামের তো অক্টেট ফিল আপ হয় নাই, সেই জন্য লোন পেয়ার ইলেকট্রনের জন্য ওর অ্যাফিনিটি থাকবে, আর এখানে যে মিথাইল ক্লোরাইডের ক্লোরিনের লোন পেয়ার আছে এটা ওর সাথে চলে যায়, ও আচ্ছা, হ্যাঁ, এই জন্য এটা ব্রেক করে এখানে আমাদের ডিজায়ার্ড ইলেকট্রোফাইলটা জেনারেট করছে। ওকে, হ্যাঁ, আর কিছু? আচ্ছা, তাহলে আমরা একটা সিকিউ কোশ্চেন নিয়ে ডিসকাশন করব, যে এখানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে তিনটা কম্পাউন্ড কনসিডার করা হয়েছে A, B, C. A is the parent because its nitration is giving B, which is further allowed to do nitration at above 60 degree to give D, which is metadienitrobenzene. On the other hand, A through Friedel cap alkylation generates C, which undergo nitration to give ortho and para product at 30 degrees Celsius. তাহলে আমাদের এখানে ফার্স্ট কোশ্চেনটা ছিল যে রাইট দ্য মেকানিজম ফর A to B or A to C. তাহলে A to B আর A to C এই দুইটার মেকানিজম তো আমরা মনে হয় একটু আগে পড়ে আসলাম, পারবো না? ইয়েস স্যার। ওকে, তো তাহলে দেখা গিয়েছে যে এই ক্ষেত্রে A to B যেটা সেটা হচ্ছে নাইট্রেশন মেকানিজম, A to C ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন। এটা বইয়েও লেখা আছে, আমরা স্লাইডেও দিয়ে দিয়েছি যে তিনটা স্টেপে শুধু মেকানিজমটা লিখবো আর একটা শর্ট ডেসক্রিপশন দিব, হয়তো 2টা লাইন বা 3 লাইনে আমরা একটা ডেসক্রিপশন লিখতে হবে। আর নেক্সট হচ্ছে যে যদি আমরা পরের ইয়েটাই যাই যে why reaction temperature is different for A to B or B to D and also for C. আমরা দেখছি যে A থেকে B নাইট্রেশন এটা 60 ডিগ্রি,
সি থেকে সি নাইট্রেশন এটা হচ্ছে যে 30 ডিগ্রি, আবার বি নাইট্রেশন 60 প্লাস। সো সবগুলোই নাইট্রেশন। কিন্তু সবগুলো নাইট্রেশনের সেম টেম্পারেচার আমরা পাচ্ছি না কেন? কেন এটা হয়েছে? অথবা আমরা বলছি যে why the nitration of B and C are giving different products. দেখো যে বি এর নাইট্রেশনে একটাই প্রোডাক্ট পেয়েছো, কিন্তু সি এর নাইট্রেশনে দুইটা প্রোডাক্ট পেয়েছো। কেন এটা হয়েছে? তাহলে এটার কারণটা ছিল যে যদি আমরা এখানে নাইট্রেশন করি এ কে, তাহলে নাইট্রোবেনজিন, বি কে নাইট্রেশন করলে এটা পাওয়া যাচ্ছে। তাহলে এটা নাইট্রেশন শো করছে যে এটা 60 প্লাস ডিগ্রি, আর এটা নাইট্রেশন হচ্ছে 30, দ্যাট মিন্স এটা হচ্ছে 60 থেকে নিচের টেম্পারেচারে হচ্ছে। তাহলে তিন জায়গায় আমরা নাইট্রেশন করেছি, কিন্তু দেখো তো যে তিনটা রিঅ্যাক্টেন্ট কি সেম ছিল? No, sir. তিনটা রিঅ্যাক্টেন্ট ছিল না। তাহলে রিঅ্যাক্টেন্ট যদি ডিফারেন্ট হয় তাহলে কি রিঅ্যাকশন রেট ডিফারেন্ট হয় না? Yes, sir. মনে আছে কি যে রিঅ্যাক্টেন্ট আলাদা হলে রিঅ্যাকশন রেট আলাদা হয়? ওটা তো তাহলে- টেম্পারেচার বাড়লেও রিঅ্যাকশন রেট বাড়বে। হ্যাঁ, টেম্পারেচার বাড়লে না, আমরা জানি রিঅ্যাকশন রেট অনেক কিছু দ্বারাই প্রভাবিত হয়, তার মধ্যে একটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট। যেমন সিম্পল ইস্যু যেটা হয় যে একটা কাজ আমাকে করতে দিলে আমি কাজটা যে টাইমে আউটপুট দিব, যেভাবে আউটপুট দিব, তো সেম কাজটা যদি তোমাকে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে আউটপুটটা এক্স্যাক্টলি সেম হবে না, কিছু সময় কম বেশি হবেই। তো ঠিক একই রকম ভাবে আমরা যদি এখানে বেনজিনকে রিঅ্যাকশন করতে দেই, তার আউটপুট যা হবে, যদি আমরা বি বা সি কে দেই আউটপুট কিন্তু ডিফারেন্ট হবে। তাহলে Yes. এখানে যে ফ্যাক্টরটা কাজ করছে সেটা হলো যে টোটাল ইস্যুটা বোঝার জন্য আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল চিন্তা করি, সেটা হলো যে চিন্তা করো যে মনে করো যে তোমাকে বলা হলো যে সামনে তো প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষা হওয়ার কথা আছে। তো মনে করো যে তোমার প্রি টেস্ট পরীক্ষায় 3টা সাবজেক্ট পরীক্ষা নেওয়া হবে। তাহলে প্রথম দিন পরীক্ষা দিতে গিয়েছো, গিয়ে দেখো যে তোমাকে যেখানে পরীক্ষা দিতে বলছে, যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেখানে তুমি একা বসে পরীক্ষা দিবে। সেকেন্ড দিন গিয়ে দেখো যে তুমি যেখানে বসে পরীক্ষা দিবে তোমার পাশে আরেকজন বসতে দিয়েছে, যার রোল নাম্বার বা পজিশন তোমার থেকে অনেক অনেক ভালো, অর্থাৎ প্রথম সারির একজন। আর তৃতীয় দিন পরীক্ষা দিতে গিয়ে দেখো যে তোমার পাশে আরেকজন বসতে দিয়েছে, যার অবস্থান তোমার থেকে অনেক অনেক পেছনে। তাহলে 10 বছরের স্কুল জীবনের পরীক্ষার অভিজ্ঞতা কি বলছে? 3 দিনের পরীক্ষা কি সেম হবে? No, sir. No, sir. না। কোন দিনের পরীক্ষা সবচেয়ে ভালো হবে? Second din. Second day. সেকেন্ড দিন। আর কোন দিন সবচেয়ে খারাপ হবে? Third din. থার্ড দিন। তাহলে সেকেন্ড দিন ভালো হবে, থার্ড দিন খারাপ হবে, কেন? কারণ তুমি তো পরীক্ষা দিচ্ছ, তুমি তো প্রথম দিন সেই তুমি পরীক্ষা দিলে, সেই তুমি দ্বিতীয় দিন পরীক্ষা দিয়েছো, সেই তুমি তৃতীয় দিন পরীক্ষা দিচ্ছ। তাহলে দ্বিতীয় দিন ভালো হয়ে গেল, তৃতীয় দিন খারাপ হলো কেন? তুমি তো কনস্ট্যান্ট আছো। কারণ আমি তো স্যার কনস্ট্যান্ট আছি, but Environment আমার change. পাশে তো হুম। চেঞ্জ হতেই আছে। যে তুমি কনস্ট্যান্ট আছো, কিন্তু তোমার কনস্ট্যান্সিটাকে ইনফ্লুয়েন্স করছে কে? তোমার নেইবারিং ম্যাটেরিয়ালস বা যারা আছে। তাহলে এখন আমরা যদি এ বি সি কে লক্ষ্য করি, তাহলে এ হচ্ছে শুধুই বেনজিন, আর বি হচ্ছে নাইট্রোবেনজিন, সি হচ্ছে অ্যালকাইল বেনজিন। তাহলে এ হচ্ছে প্যারেন্ট, অর্থাৎ প্রথম দিন যখন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি তোমার মতো করে গিয়েছো পরীক্ষা দিতে, অতএব আশেপাশে কেউ নাই, অতএব তুমি যা পারো যেভাবে পারো তোমার মতো করে তুমি সব কাজ করেছো উইদাউট এনি ইনফ্লুয়েন্স।
কিন্তু সেকেন্ড দিন যখন দেখছো যে তোমার পাশে একজন আছে যে তোমার থেকে মোটামুটি জ্ঞানে সমৃদ্ধ, অতএব তুমি চেষ্টা করছো তার কাছ থেকে কিছু ইনপুট নেওয়ার জন্য, তো সেই কারণে দ্বিতীয় দিনের পরীক্ষাটা তোমার ভালো হয়েছে। তো তাতে যে বিষয়টা আমরা বলতে পারি সেটা হলো যে বেঞ্জিন রিং এর ক্ষেত্রে যখন শুধুই বেঞ্জিন থাকবে তখন সে কিন্তু অ্যাক্টিভও না ডিঅ্যাক্টিভও না, সেক্ষেত্রে নর্মাল প্রপার্টি শো করবে। কিন্তু যখন বেঞ্জিনকে আমরা সাবস্টিটিউট করে ফেলবো using any substituent, then depending on the nature of substituent, its reactivity will be changed. If the substituent is active, then its reactivity increases. If the substituent is deactive, then its activity deactivated. এবং এটা বেঞ্জিন না, এটা ওই যে আমরা বললাম একটু আগে যে রিয়েল লাইফ, এটা শুধু পরীক্ষার হল না, এটা সব জায়গাতেই। যে দেখা গিয়েছে যে যে এই যে আমাদের কলেজের অনেক স্টুডেন্ট হোস্টেলে থাকে, তাহলে যারা হোস্টেলে থাকছে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে রুমমেট ইজ এ ভাইটাল ফ্যাক্টর। তাহলে দেখা গিয়েছে যে যার রুমমেট আছে যে সারাদিন পড়ালেখা করে এবং আরেকজন আছে যে সে পড়ালেখা কম করে, তো তাহলে এখন তুমি যদি একই রুমে থাকো, দেখো যে একজন সারাদিন রাত পড়ালেখা করছে আর তুমি পড়ালেখা করছো না, তাহলে দেখো যে একসময় মনে হবে যে না, ও তো অনেকক্ষণ পড়ছে, আমি দেখি একটু চেষ্টা করি, আর কতক্ষণ চুপচাপ একাই থাকা যায়, একটু বইটা নিয়ে দেখি। তাহলে দেখো যে ওর যে পজিটিভ স্ট্রেংথ আছে তার কিছুটা ইনফ্লুয়েন্স তোমার মধ্যে কিন্তু এসে পড়বে। বাট ইন কন্ট্রাস্ট আমরা যদি তোমার রুমমেটের রেসপেক্টে চিন্তা করি, যে রুমমেট সারাদিন পড়ালেখা করছে আর তুমি সারাদিন ঘুমাও, তাহলে দেখা যাচ্ছে যে তার মধ্যে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স আসবে, যে সে তোমাকে সারাদিন ঘুমাতে দেখতে দেখতে তার মধ্যে এক সময় অলসতা আসবে, যে না দেখি আমি একটু ঘুমিয়ে পড়ি, যে বিছানায় শুয়ে শুয়ে পড়তে থাকি। তো তাহলে দেখা যাচ্ছে যে তার মধ্যে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু আসছে। তাহলে আমরা বলতে পারছি যে বেঞ্জিন রিং এর সাবস্টিটিউয়েন্ট গুলো হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ। Those who are active will supply electron to benzene ring system and will increase the density of electron, and they will give orthopara products. You can see this R is allowing to continue the reaction at 30 degrees Celsius, which generally occurs at 60 degrees. That means it is allowing to run the process at lower temperature. That means the system gets activated. And the outcome is you are getting two products, one of which is ortho and the other one is para. That's why it is called orthopara products. And the next case is B, which is showing the reaction above 60 degree, which generally occurs at 60. That means it is deactivating the system, and the outcome is you are getting only one product, which is at meta position. তাহলে এটা আমাদেরকে নলেজ হিসেবে মনে রাখতে হবে, who are active and who are deactive, because we are studying theoretical chemistry. We are not running experiment to see how many times required and what are the reaction temperature there. And that's why from our knowledge, we need to know that some components are activating group like alkyl, hydroxyl, NH2 and halogen, and some are deactivating group like nitro group, aldehyde, ketone, carboxyl, etc. And whenever any activating group is present, you need to know that it will give two products, one at ortho and one at para. So you'll get explanation within few minutes that why orthopara and why not meta for them, and why meta for deactivating, why not orthopara for them. But this slide is showing some knowledge, what are activating group, what are deactivating group, and their example. Now, Sir. through resonance process, yes. স্যার ওইখানে মানে অ্যাক্টিভেটিং গ্রুপ আর ডিঅ্যাক্টিভেটিং গ্রুপের জন্য টেম্পারেচারটা কি মানে কনস্ট্যান্ট থাকবে, মানে ওই টেম্পারেচারেই ওরা রিঅ্যাকশন? না, ওই টেম্পারেচার না, সেটা হচ্ছে যে আগের থেকে কম। যেমন মনে করো যে মনে করো যে একটা কাজ করতে দিলাম, দেখা গেল যে তুমি একা একা করছো, তাহলে দেখা গেল যে তুমি নরমালি যে সময় করছো তোমার সাথে আরেকজন অ্যাক্টিভেটিং গ্রুপ দিয়ে দিলে দেখা গেল যে তুমি আরেকটু তাড়াতাড়ি কাজ করছো। এখন তাড়াতাড়ি কাজ করা মানেই যে আগের থেকে 1 মিনিট আগেও হতে পারে, 10 মিনিট আগেও হতে পারে। যে টেম্পারেচার কম লাগবে, দিস ইজ কনফার্ম, বাট এটা যে 30 ডিগ্রি হবে এক্স্যাক্টলি
সেটা সবার জন্য ঠিক না, কারণ ওর অ্যাক্টিভিটিং পার্সেন্টেজ আর ওর অ্যাক্টিভিটিং পার্সেন্টেজ কিন্তু সেম না, বাট ইট উইল বি লেস দেন 60 ডিগ্রি, এই বিষয়ে নিশ্চিত। নরমালি Yes, লাগে sir, বুঝছি। 60, এটা লেস দেন 60। ইয়েস স্যার, বুঝছি। ওকে, তাহলে এখন আমাদের মেইন ডিসকাশনে আসতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হাউ দ্য রিং সিস্টেম উইল বি অ্যাক্টিভেটেড বাই দ্য প্রেজেন্স অফ অ্যাক্টিভেটিং গ্রুপ or the presence of deactivating group. How are they influencing the system? তাহলে এই অ্যাক্টিভেটিং গ্রুপ আর ডিঅ্যাক্টিভেটিং গ্রুপের এই কেসটা আমাদেরকে এক্সপ্লেন করতে হবে রেজোনেন্সের মাধ্যমে। আর আমরা কেমিস্ট্রিতে অ্যারোমেটিক হাইড্রোকার্বন ডিসকাশনে রেজোনেন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ডিসকাশন, কারণ আমরা এই চ্যাপ্টারটা যতটুকু পড়ি তাতে দেখা যায় যে প্রায় 21 থেকে 22টা লেকচার আমরা টোটালি কভার করি। এই 22টা লেকচারের মধ্যে 3টা লেকচার থাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, আর এই 3টা লেকচার থেকে একটা সিকিউ থাকে। তার মানে তুমি 3টা লেকচার পড়লে একটা সিকিউ পাচ্ছ, আর বাকি 18টা লেকচার পড়লে 2টা সিকিউ বা একটা সিকিউ পাবে। তো সেই জন্য আমরা অলওয়েজ এনকারেজ করি অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে অ্যান্সার করার জন্য, কারণ এটা খুবই সহজ এবং খুবই স্ট্রাকচার্ড কোশ্চেন এখান থেকে হয়, এবং জেনারেলি 2টা কোশ্চেনই বারবার আসে, একটা হচ্ছে রেজোনেন্স আর একটা হচ্ছে মেকানিজম, যেটা আমরা আজকে পড়লাম ইলেকট্রোফিলিক এবং নিউক্লিওফিলিক, সরি ইলেকট্রোফিলিক নাইট্রেশন এন্ড ফিডেড কাপ অ্যালকাইলেশন। তাহলে আমরা বলতে পারি এটাই যে অ্যারোমেটিকের যা প্রশ্ন পরীক্ষায় আসে সবই কিন্তু আমরা আজকের ক্লাসেই পড়ছি, আর গত ক্লাসে আমরা বেসিক কিছু আইডিয়া নিয়েছি, এবং নেক্সট ক্লাসে হয়তো দুই একটা এক্সপ্লেনেশন টাইপের কোশ্চেন পড়বো, বা কিছু বলা যায় যে প্রিপারেশন আছে বা নলেজ বেসড ইনফরমেশন আছে যেটা এমসিকিউ এর জন্য লাগবে। তো আমরা একটু চেক করব যে হাউ রেজোনেন্স টেকস প্লেস অর হাউ অ্যাক্টিভেটিং গ্রুপ ইজ অ্যাক্টিভেটিং দ্য রিং সিস্টেম, এটা আমরা একটু বুঝে নেব। প্রথমে আমি বুঝিয়ে দেই ছবি এঁকে, তারপর তোমাদেরকে খাতায় আঁকতে বলবো, তারপর আমরা কিছু প্র্যাকটিস করব। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে এই গ্রুপটা যদি বেঞ্জিন রিং এ অ্যাটাচ থাকে তাহলে আমি ধরে নিব যে এটা অ্যাক্টিভেটিং গ্রুপ, কারণ এটার পক্ষে প্রমাণ আছে, যে এই প্রমাণটা আমরা একটু পরেই দেখাতে চাচ্ছি, যে দিস ইজ দ্য গ্রুপ ওয়্যার অক্সিজেন ইজ হোল্ডিং lone pair electron which is electron rich, that's why it will supply electron to benzene ring system, because we know that benzene ring system is unsaturated, and that's why it will have the affinity to gain electron to become saturated. তাহলে electron rich component will supply electron to benzene ring system. তাহলে খেয়াল করে দেখো যে এইটা আর এইটা কি এক না? এইটারই স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট এটা কিনা? সবাই একমত কি? ইয়েস স্যার। আচ্ছা, sir. তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে স্ট্রাকচারটা আমরা লিখেছি, এই স্ট্রাকচারটাতে বেঞ্জিন রিং এর উপরে OH আছে, যেটাকে আমরা বলে থাকি ফেনল। তাহলে এই অক্সিজেন তার লোন পেয়ার ইলেকট্রনটা বেঞ্জিন রিং সিস্টেমে সাপ্লাই করার চেষ্টা করবে। So oxygen is supplying lone pair electron to benzene ring system, and through this supply it will form a double bond with this carbon. যে এক জোড়া ইলেকট্রন সে দিবে, এখানে দিলে এখানে একটা ডাবল বন্ড জেনারেট করবে। তাহলে এখানে যদি ডাবল বন্ড হয় তাহলে এই কার্বনের ভ্যালেন্সিটা কত হয়? এটা ভ্যালেন্সি স্যার কোশ্চেনটা কি করেছেন, ওইটা কি ডাবল যে অর্থাৎ অক্সিজেনটা যদি বেঞ্জিন রিং কে এক ওয়ান পেয়ার ইলেকট্রন সাপ্লাই করে, এই পেয়ারটা সে এখানে সাপ্লাই করবে, করলে এখানে একটা ডাবল বন্ড হবে। ডাবল বন্ড হলে এই কার্বনের ভ্যালেন্সিটা কত হবে? ওটার ভ্যালেন্সি কত হয়? 5 স্যার 4 ভ্যালেন্সি 5। 5।
তাহলে 1 2 3 4 5 কিন্তু কার্বনের ভ্যালেন্সি কি 5 থাকবে? এটা তো পসিবল না। পসিবল নো না। স্যার। তাহলে এই অক্সিজেনটা যখন এখানে ইলেকট্রন সাপ্লাই করার চেষ্টা করে তখন এই পাই বন্ডটা এখান থেকে সরে যায়। তাহলে এখান থেকে যদি আমি পাই বন্ডটাকে সরিয়ে ফেলি তাহলে কি এই প্রবলেমটা থাকে ব্যালেন্সের? নো স্যার। নো। তাহলে এই পাই বন্ডটা এখানে সরে চলে আসবে। এই জন্য দেখানো হয়েছে যে এটা ইনপুট, এখানে ডাবল বন্ড জেনারেট করলো, এটা আউটপুট, এটা সরে গেল এখান থেকে। তাহলে এই কার্বনের ব্যালেন্সিটা ঠিক থাকলো। আর এই দুইটা পাই বন্ডে আমি কিছু করি নাই, অতএব যা ছিল আমরা তাই লিখব। এখন আমার প্রশ্ন হচ্ছে যে হাউ মেনি ইলেকট্রনস আর গিভেন টু দ্য রিং সিস্টেম বাই অক্সিজেন? কয়টা দিয়েছে? 2। অক্সিজেন হ্যাজ গিভেন অনলি 1 ইলেকট্রন। কারণ ও যদি দুইটাই দিয়ে দিত তাহলে কি বন্ড হতো? কারণ ওর একটা আর ওর একটা মিলেই তো বন্ড হয়, ও তাই না? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে এই যে পাই বন্ডটা ভেঙে বাইরে চলে আসলো, এতে এই বেনজিন রিং সিস্টেমে কি হাকেল রুল ফলো করবে? এটাকে হাকেল রুল ফলো করবে কিনা? যতদিন পড়েছো হাকেল রুল। মানে স্যার ওটা বাইরে চলে আসছে দেখে হাকেল রুল ফলো করবে কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা এখন হাকেল রুল ফলো করে কিনা? এটা হাকেল রুল ফলো করবে না, কারণ এখানে এখন 4টা ইলেকট্রন আছে। এই কারণেই এই পাই বন্ডের ইলেকট্রনটার সাথে সাথে আবার রিং এর ভিতরে চলে আসবে। রিং এর স্যার এটা ভিতরে যদি চারটা চলে ইলেকট্রন আসে, কিভাবে থাকলো? দুইটা পাই বন্ড সমান দুইটা- 4টা ইলেকট্রন, ও আচ্ছা, হ্যাঁ। এটা এখানে চলে আসবে। এটা যদি এখানে চলে আসে তাহলে এই কার্বনের হাত আবার 5টা হয়ে যাবে। তাহলে এই পাশের জন সাথে সাথে দৌড় দিবে, ওখান থেকে সে বাইরে চলে আসবে। এই জায়গায় আমরা কিচ্ছু করলাম না, যা ছিল তাই কপি পেস্ট করে আমরা লিখবো। তাহলে দেখা গেল যে ও যে ভেতরে আসলো ওকে বাইরে বের করে দিল, তাতে তো দেখা গেল সেই প্রবলেমটাই রয়ে গেল, হাকেল রুল তার ফলো করছে না। সো ও আবার এদিক দিয়ে চলে আসবে, ওকে বের করে দিবে। আমরা পরের স্টেপে চলে যাব। পরের স্টেপে এখানে যা ছিল তাই, এটা এখানে আসলো, এটাকে বাইরে বের করে দিলাম। এখানে আমরা কিছু করি নাই, এখানে যা ছিল তাই। তাহলে আমরা এই স্টেপে আসলাম, এখানেও সেম প্রবলেম, হাকেল রুল হয় নাই, সে আবার ইনপুট আসবে, এটাকে বাইরে বের করবে। তাহলে আমরা এই জায়গাতে পৌঁছে যাব। তাহলে দেখা গেল যে সামগ্রিকভাবে আমরা এই জিনিসটাই এক্সপ্লেন করলাম। এখানে কি হলো যে এখানে দেখা গেল যে এটা ইনপুট আসলো, এটা আউটপুট আসলো। তাহলে আমরা এই জায়গায় কিছু করি নাই, এই জায়গাটা হুবহু এটাই লিখেছি। এখানে আউটপুট, এটা বাইরে আসলো, এটা ইনপুট, এটা এখানে ডাবল বন্ড ফর্ম করলো, একটা প্লাস তৈরি হলো। তাহলে আমাদের প্রথম স্টেপ এতটুকু কমপ্লিট। তারপর স্টেপে কি করলাম, এটাকে এখানে দিলাম, এটাকে এখানে দিলাম, এই জায়গাটা ইনট্যাক্ট ছিল। তাহলে এই জায়গাটা আমরা ইনট্যাক্ট লিখেছি, যা আছে তাই লিখলাম। এটা এখানে আসলো, এটাকে বাইরে দিলাম। তারপর এটা এখানে দিলাম, এটাকে এখানে দিলাম, তাহলে এটা এটা এখানে দিলাম। তারপর এটা আসলো, তারপর এটা আসলো। তাহলে এটাকে আমরা বলছি রেজোনেন্স। এবং ইন্টারমিডিয়েট কেমিস্ট্রিতে অ্যারোমেটিক থেকে রেজোনেন্স সব সময় পরীক্ষায় আসে, আসবেই। এবং এটার ভুলের হার হচ্ছে আমরা জানি যে পার্সেন্টেজ অফ এরর অ্যাবাউট 95%। স্যার 4 নম্বর থেকে 5 নম্বর স্টেপে যাওয়ার সময় কি হলো? একই প্রসেস, যে সব জায়গাতে ইনপুট আউটপুট। 4 থেকে আচ্ছা। 5 এটা আসলো ডাবল বন্ড, এটা বাইরে চলে আসলো। বাইরে চলে আসবে। তাহলে মেইনলি যেটা খেয়াল করতে হচ্ছে সেটা হচ্ছে যে রেজোনেন্স তোমাকে পরীক্ষায় লিখতেই হবে। আর এখানে যে রেজোনেন্স দেখালাম এটা অবশ্যই বুঝে লিখতে হবে। কেউ যদি শর্টকাট ওয়ে চিন্তা করে, কেউ যদি মনে করে যে আমি এটা মুখস্থ করে লিখবো,
তাহলে মোটামুটি 200% শিওর যে এটা ভুল হবে। তার কারণ এখানে ছবিটা যা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু একটা প্যাকেজ। এটা জাস্ট নেমিং নোমেনক্লেচারের মতো, যে একটা ওয়ার্ড মিসিং মানে হচ্ছে পুরোটাই জিরো। অর্থাৎ এখানে ছবিতে যা দেখছো তার কোনো একটা পয়েন্টে যদি তুমি ডাবল বন্ড দিতে ভুলে যাও, রিভার্সিবল সাইন দিতে ভুলে যাও, প্লাস সাইন দিতে ভুলে যাও, মাইনাসটা দিতে ভুলে যাও, পুরো স্ট্রাকচারাল রেজাল্টটা জিরো, অর্থাৎ পার্শিয়াল মার্কিং এর কোনো সুযোগ নাই। এবং সেকেন্ড হচ্ছে যেটা, এই রেজোনেটিং স্ট্রাকচার ছাড়া যদি তুমি 3 পৃষ্ঠাও ডেসক্রিপশন লিখো তোমাকে 1 নম্বরে বেশি দিবে না। আর রেজোনেটিং স্ট্রাকচারটা লিখে একটা লাইনে যদি লিখো যে ফ্রম দা অ্যাবাভ ডিসকাশন উই ক্যান সি দিস ইজ হ্যাপেনিং, তাহলে এই 4 এ 4 500। তো তার মানে দেখা যাচ্ছে যে এটার ইম্পর্টেন্সটা অনেক বেশি এবং কাজটা খুবই সহজ। জাস্ট প্র্যাকটিস করতে হবে এবং কনফিডেন্স রাখতে হবে পারবো। যদি স্ট্রাকচারটা দেখে আমরা ভয় পাই যে কোথায় শুরু কোথায় শেষ বুঝতে পারছি না, তাহলে কিন্তু হবে না। যে আমরা স্টেপ গুলো শিখিয়ে দিয়েছি, যে প্রথম স্ট্রাকচারটা লিখো, এখানে একটা ইনপুট দাও, একটা আউটপুট দাও, তারপরে স্ট্রাকচারটা প্রথমটা থেকে সুন্দর করে দেখে দেখে কপি করার চেষ্টা করতে হবে। ওকে, এখন আমি 2 নম্বরে চলে আসছি। এখন আমাকে এখানে যে নেসেসারি প্রসেস আছে সেটা কমপ্লিট করতে হবে, ইনপুট আউটপুট। তারপর 3 নাম্বার স্ট্রাকচারটা জেনারেট হবে। 3 নম্বরে ইনপুট আউটপুট দিয়ে আমি 4 নাম্বারকে জেনারেট করব। 4 নম্বরে ইনপুট আউটপুট দিয়ে আমি 5 নাম্বারটা জেনারেট করব। তাহলে এইভাবে আমাদেরকে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে জাম্প করতে হবে। বাট আমরা কখনোই একই সাথে মাল্টিপল স্টেপ নিয়ে চিন্তা করব না। যে আমি যদি এই স্টেপে এসে চিন্তা করি আমি যেন প্রথমে কোথায় ছিলাম, তাহলেই কিন্তু দেখা যাচ্ছে যে পাই বন্ডের পজিশন, চার্জ সব এলোমেলো হয়ে যাবে। জাস্ট আস্তে আস্তে চিন্তা করে এটা কাজটা কমপ্লিট করতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে আমরা অলওয়েজ রিকমেন্ড করি যে এটা তোমরা পেন্সিল দিয়ে আঁকতে হবে। তার কারণ যদি তুমি কলম দিয়ে আঁকতে যাও, ভুলে যদি কোথাও ডাবল বন্ড দিয়ে দাও, তাহলে একটা ডাবল বন্ডকে যতই ঘষা মাজা করো না কেন এটা কিন্তু সিঙ্গেল বন্ডে কনভার্ট হবে না। তো সেই জন্যই পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করতে হবে। আর ছবিতে যা দেখেছো আমি যা বুঝিয়েছি তার থেকে আরো সহজ হবে যদি তুমি নিজে আঁকো। তাহলে এই মুহূর্তে আমরা মনে করি যে 1 থেকে 2 মিনিট সময় দেই, এই স্ট্রাকচারটাই দেখে দেখে তোমার খাতায় আঁকো, একবার অন্তত আঁকো। তাহলে দেখো যে এমন কিছু বিষয় খুঁজে পাবে যেটা তুমি এতক্ষণ চিন্তা করো নাই। তাহলে দেখো যে কিছু কিছু জায়গায় গিয়ে থেমে যাচ্ছে যে এই জায়গাটা যেন কেমন হচ্ছে, বা এটা তো আমি ওভাবে চিন্তা করি নাই। তো সেই জন্য আমরা কিন্তু বলি যে সায়েন্স এডুকেশনের একটা বড় পার্ট হচ্ছে খাতায় লেখা। সো অনলাইনে আমাদের বড় সমস্যাই হচ্ছে যে আমরা খাতায় লেখাতে পারি না। অতএব আমরা জাস্ট বলতে পারি যে লিখো, এখন তুমি লিখছো কিনা বা লিখবে কিনা সেটা তোমার উপর ডিপেন্ড করছে। কিন্তু রেজোনেন্সের বিষয়ে আমরা মোটামুটি বলা যায় যে যত বেশি পার্সেন্টেজ বলা যায় যে আমরা অ্যাসুরেন্স দিতে পারি যে এটা কেউ যদি খাতায় না লিখে বলে যে আমি পারবো, আমরা বলছি যে 100 এর উপরে শিওর যে এটা ভুল হবেই, কারণ এটা প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। অতএব আঁকতে হবে, একবার এটা একটু দেখে দেখে আঁকো, তারপরে আমরা নেক্সট এক্সাম্পল দেখবো। স্যার রেজোনেন্সের পার্টটা কি অ্যারোমেটিসিটির ভিতরে থাকার কথা না? হ্যাঁ, বলো আবার। স্যার এই যে রেজোনেন্সের পার্টটা কি অ্যারোমেটিসিটির ভিতরে থাকবে না? হ্যাঁ, এটা হচ্ছে যে কখনো 2, 3, 4 বিভিন্ন লেভেলে আসে এটা। না স্যার, বলতে পারছি না তো, এই জন্য আর কি আপনাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা, বইয়ে হচ্ছে যে ইয়েতে আছে, অ্যারোমেটিসিটি না, আর একটু সামনের দিকে পাবে যে এটা হচ্ছে যে আমাদের টাইটেলটা হবে কোনটা, যে আহ, এটা কোন কোন বইয়ে ইন্ডাকটিভ ইফেক্ট মেসোমারিক ইফেক্টের মধ্যে দেওয়া আছে, যে রিঅ্যাকশন প্রসেস অফ পলিসাবস্টিটিউটেড বেনজিন, এরকম টাইটেল দিয়ে দেওয়া আছে।
ওকে, ছবি আঁকা চলছে নাকি শেষ? স্যার একটু বাকি। স্যার একটু বাকি। হ্যাঁ, তাড়াহুড়ো করার কিছু দরকার নাই, কারণ আগেই বলেছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে নোমেনক্লেচার আর রেজোনেন্স এই দুইটা জিনিসই আমরা শুধুমাত্র মুখস্থ ছাড়া শিখতে হবে, আর মুখস্থ করলে বিপদ। কারণ রেজোনেন্সের তো তাও সিলেবাস আছে, যে 4টা রেজোনেন্স প্র্যাকটিস করতে হবে, কিন্তু নোমেনক্লেচারের তো কোনো সিলেবাস নাই। ইয়েস স্যার, শেষ। ইয়েস স্যার। ওকে, তাহলে আমাদের কি অবস্থা? মোটামুটি কনফিডেন্স পাচ্ছি, পারবো তো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এইটাকে সামনে রেখে দেখে দেখে একটা প্র্যাকটিস করো। আগেরটা তো মাথার উপরে OH ছিল, এখন অক্সিজেনের জায়গায় নাইট্রোজেনকে কল্পনা করে পুরো প্রসেসটা দেখে দেখে আঁকো। যে খাতায় দেখে দেখে আঁকো যে OH কে NH2 দিয়ে রিপ্লেস করে। ওকে, পারবো কি? স্যার করতেছি। জি স্যার, ট্রাই করতেছি। হুম, চেষ্টা করো দেখে দেখে, কারণ চেষ্টা করলে মনে থাকবে। স্যার শেষ। ওকে, তাহলে যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা মোটামুটি মনে হয় এটার সাথে মিলিয়ে দেখতে পারি।
ঠিক আছে কি? চেক করে দেখো তো। জি স্যার, ঠিক আছে। স্যার ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের অ্যাক্টিভেটিং গ্রুপের রেজোনেন্স আছে। অ্যাক্টিভেটিং গ্রুপের রেজোনেন্স হচ্ছে 3টা রেজোনেন্স। এর মধ্যে একটু আগে OH গ্রুপ অ্যাড করে আমরা দেখেছি, তারপরে NH2 গ্রুপ আমরা অ্যাড করে দেখেছি, এবং লাস্ট যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে মিথাইল গ্রুপ একদম নিচের দিকে যেটা আছে। এই 3টা অ্যাক্টিভেটিং রেজোনেন্স আমাদেরকে পড়তে হবে। আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়াই তখন দেখা যাচ্ছে মাঝে মাঝে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে অর্গানিক গ্রুপস আর alkyl groups are activating group or alkyl groups are electron donor group. তাহলে খেয়াল করে দেখো যে অক্সিজেন আর নাইট্রোজেন যখন ছিল তখন কিন্তু লোন পেয়ার ইলেকট্রন ছিল। তাহলে এই লোন পেয়ার ইলেকট্রনটা কিন্তু বেনজিন রিং সিস্টেমকে তারা সাপ্লাই করেছে। The output is due to supplying this electron, benzene ring system becomes negatively charged. And the reaction mechanism of benzene shows that it is following electrophilic attack. And electrophiles are electron lover. That means they will try to attack at the region of negative charge density. তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি এই গ্রুপের সাথে রিঅ্যাকশন না করে বেনজিনের সাথে রিঅ্যাকশন করতাম তাহলে কি হতো? যেমন আমরা যদি চিন্তা করি যে এখানে ফেনলের সাথে রিঅ্যাকশন না করে যদি আমরা দেখা যাচ্ছে যে শুধু বেনজিনের সাথে রিঅ্যাকশন করাতাম, তাহলে কি হতো যে ইলেকট্রোফাইলটা বেনজিনকে অ্যাটাক করতো। তাতে বেনজিনের মধ্যে কি এরকম কোনো নেগেটিভ চার্জ ডেভেলপ করা সম্ভব? বেনজিনের মধ্যে কিন্তু এরকম নেগেটিভ চার্জ ডেভেলপ করা সম্ভব না। তার কারণ বেনজিনের মধ্যে কিন্তু এরকম অ্যাক্টিভেটিং গ্রুপ কেউ নাই যে ইলেকট্রন দিয়ে তাকে নেগেটিভ চার্জ বানাবে। তো তাহলে দেখা যাচ্ছে এই কারণে বেনজিনের রিঅ্যাকশন টেম্পারেচারটা যা লাগবে অ্যাক্টিভেটিং গ্রুপ থাকলে কম লাগছে। তার কারণ এই অ্যাক্টিভেটিং গ্রুপ বেনজিন রিং এ নেগেটিভ চার্জ জেনারেট করছে। নেগেটিভ চার্জ যদি জেনারেট করে তাহলে দেখা যাচ্ছে যে রিঅ্যাকশনটা খুব দ্রুততম সময়ের মধ্যে হয়। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারছি যে why they are active or how are they lowering the reaction temperature. এবং আরেকটা কথা বলেছি, অ্যাক্টিভেটিং গ্রুপস আর অর্থোপ্যারা। কেন? কারণ ortho and para is getting negatively charged and that's why electrophilic attack will take place at that orthopara. এখানে আমরা দেখছি অ্যাক্টিভেটিং গ্রুপ they are supplying electron and activating at orthopara position. অ্যালকাইল গ্রুপ হিসেবে মিথাইল অ্যাক্টিভেটিং গ্রুপ, বাট এটা লিটল বিট এক্সেপশন। তার কারণ নরমালি লোন পেয়ার ইলেকট্রন গুলো সাপ্লাই করে বেনজিন রিং কে অ্যাক্টিভেট করে দেয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা যে লোন পেয়ার ইলেকট্রন যেটা আছে সেটা কিন্তু কার্বনের মধ্যে নাই। তো তাহলে দেখা যাচ্ছে যে এখানে কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক করে এখান থেকে ইলেকট্রন বেনজিন রিং এ তারা সাপ্লাই করছে, করে দেখা যাচ্ছে যে রিং সিস্টেমকে অ্যাক্টিভেট করছে। তাহলে আমাদেরকে এই 3টা রেজোনেন্স প্র্যাকটিস করতে হবে, একটা OH গ্রুপের, একটা হচ্ছে NH2 আর একটা হচ্ছে মিথাইল। 3টাই সেম, জাস্ট এখানে চেঞ্জ হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক করে এখান থেকে ইলেকট্রনটা বেনজিনে সাপ্লাই করবে, আর এই বন্ডটা ভেঙে গিয়ে হাইড্রোজেনটা H+ আকারে এক্সিস্ট করবে। তাহলে বুঝতে পারছি রেজোনেন্স। এবং আমরা যেটা বলবো যে আজকে ক্লাস শেষে এই 3টা রেজোনেন্স প্রত্যেকের কাছে বই আছে, প্রত্যেকের বই দেওয়া আছে, এবং আগে আমরা বলেছি যে এই 3টার যে কোনো একটা থাকবে। অতএব একটু দেখে দেখে 2-3বার পেন্সিল দিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করি।